নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি প্রতিলিপি অ্যাপস থেকে নেওয়া। যদু, লেখক রিক রয়। মানুষের জীবনে কত ঘটনাই না ঘটে, বেশিরভাগ ঘটনাই প্রচলিত যুক্তিবিশ্বাস দিয়ে ব্যাখ্যা করা যায়, তাই তারা অস্বাভাবিক হলেও অসম্ভব নয়। কিন্তু সংখ্যায় কম হলেও কিছু ঘটনা এমন হয় যাদের প্রচলিত যুক্তি আর বিশ্বাস দিয়ে ব্যাখ্যা করা যায় না। তারা শুধু অস্বাভাবিকই নয়, অদ্ভুত এবং অসম্ভবও। আমার কিশোর বয়সের এমনই একটি ঘটনা আজ আপনাদের বলি। যদু এই কাহিনীর মুখ্য চরিত্র। যদু বড় ডানপিটে ছেলে ছিল। ও আমাদের সমবয়সী হলেও আমাদের মতো স্কুলে যেত না, বা হয়তো যাওয়া সম্ভব ছিল না। ওর বাবার সাথে রোজ সকালবেলায় সবজির বাজারে বসতো। স্কুল যাওয়ার পথে দেখতাম আলুটা পটলটা বাছতে বাছতে ও আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকত। সেখানে একটা অসহনীয় অসহায়তার ছায়া দেখেছিলাম আমি। পর মুহূর্তেই অবশ্য নিজেকে সামলে নিয়ে সদাহাস্য মুখ নিয়ে আমাকে চোখ টিপত। ও এমনই, সকালের কাজকর্ম চুকে গেলে সারা দুপুর টো টো করে ঘুরে বেড়াতো। মাঝে মধ্যে আমাদের ছুটির দিনগুলোতে ও আমাদের সাথে ক্রিকেট খেলতো, আর আমরা কয়েকজন রোমাঞ্চপ্রিয় প্রায় পড়তে বসা ছেলেরা, হারু, তাপস, সমর আর আমি, সুযোগ পেলেই ও টোটো কোম্পানির অংশীদার হতাম। কখনো জামরুল, কুল, পেয়ারা, আম পেড়ে বেড়াতাম দুপুরে। কখনো শাড়ি দিয়ে পুকুর পাড়ে বসে হাওয়া খেতে খেতে পুকুরের জলে ঢিল ছুঁড়ে ঢেউ গুনতাম। আমাদের বেশ ভালোই লাগতো। বন্দি জীবনে একটু মুক্তির স্বাদ পেতাম যে। সেদিন শনিবার, হাফবেলা স্কুল হয়ে ছুটি হয়ে গেলে বনমালীদের পুকুরের পাড় ধরে আসতে গিয়ে দেখি যদু বড় আম গাছের মোটা ডালটায় পা ঝুলিয়ে বসে পেয়ারা চিবুচ্ছে। দুপুরের ফুরফুরে হাওয়ায় ওর বড় বড় চুলগুলো চোখে মুখে ঝাপটে পড়ছে। আমাকে দেখে বলল, কিরে, জামরুল পাড়তে যাবি? যদু জানে জামরুলের প্রতি আমার দুর্বলতা। ভালো কথা, তবে চিন্তার বিষয়, আমি জানি এই ইচ্ছা পূরণ করার উপায়টা কি। ঘোষেদের জামরুল গাছ, ঘন বনজঙ্গলে বাগান বাড়িতে অবস্থিত সে ঝাঁকড়া জামরুল গাছ, তাও আবার পরিত্যক্ত বাগান বাড়িতে। এক অদ্ভুত ভয় আর রোমাঞ্চে আমার গা কেঁপে উঠল। বললাম, চ। ও জিজ্ঞেস করলো, ওরা কই? আমি বললাম, ওদের স্পোর্টস আছে রে। যদু লাফ দিয়ে গাছ থেকে নেমে এলো। বল খেলার মাঠ ফেলে আরও কিছুটা পশ্চিম দিকে বুনো ঝোপঝাড় ভর্তি জলার পাশ দিয়ে এসে ভাঙা পাঁচিল টপকে ঘোষেদের বাগান বাড়িতে এলাম। বলাই বাহুল্য, যদু আগে আগে আর আমি তার পিছনে। এখানে আগে লোকজন থাকতো, কয়েক বছর থেকে আর কেউ থাকে না। জায়গাটা থম মেরে আছে। এই দুপুরবেলাতেও রাতের নীরবতা আর হালকা হালকা আধার আলোর সাথে লুকোচুরি খেলছে এক অদ্ভুত পরিবেশ। গা ভারী হয়ে যায়। তবে যদু অন্য ধাতুতে তৈরি, ও একই রকম খোশ মেজাজে এগিয়ে চলেছে। এর আগের বার যেদিন এসেছি সেদিন সাথে হারু, তাপস, সমর ছিল, তাই ভয়ের চেয়ে রোমাঞ্চটা বেশি ছিল। কিন্তু আজ শুধু আমি আর যদু, তাই রোমাঞ্চর চেয়ে ভয়টা বেশি ছেঁকে ধরছে, জোকের মতো। যদু, এরা সব বাড়িঘর দৌড় ছেড়ে গেল কেন রে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছিলাম। যদু তার স্বভাব সুলভ ভঙ্গিতে একগাল হেসে তাচ্ছিল্য করে বলেছিল, ভূত হবে হয়তো। যেন ব্যাপারটা ওর কাছে মজার আর অবজ্ঞার। আমি আমার ভয় মিশ্রিত কৌতূহল ঢোক গিলেছিলাম। শুকনো পাতাগুলো মারিয়ে আমরা এগিয়ে গেলাম ঝাঁকড়া জামরুল গাছটার দিকে। বাঁ হাতে বাগান বাড়িটা হা করে আমাদের দেখছে নীরবে। ওদিকের ওই বড় গাছটায় নাকি ঝাঁক ঝাঁক বাদুড়ের বাস। চারদিক চুপচাপ, একটা পাখিও ডাকছে না। যদু গাছ বেয়ে তত্তর করে উঠে
হাতের কাজ শুরু করে দিয়েছে। আমি জামরুল কুড়িয়ে চলেছি নিচে। হঠাৎ ওদিক থেকে একটা তীব্র আর্তনাদ এসে কানে ধাক্কা মারল। অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে সে। একটা পক্ষী শাবকের করুণ আর্তনাদ। যদু গাছের উপর স্থির হয়ে গেল। যেদিক থেকে এই আওয়াজটা আসছে সেদিকে তাকিয়ে বুঝে নিতে চেষ্টা করলো। তারপর তত্তর করে গাছ থেকে নেমে এলো। নেমেই হন হন করে হেঁটে গেল উত্তর দিকটায়। কোমরে সবসময় গুজে রাখা গুলতিটা ততক্ষণে হাতে স্থান নিয়েছে। আমিও সোৎসাহে ওর পিছু নিলাম। চটাস! কিছু বুঝে ওঠার আগেই দেখি যদু গুলতি তাক করে দাঁড়িয়ে। মারণাস্ত্র নিক্ষিপ্ত হয়ে গেছে ইতিমধ্যে। সামনে তাকিয়ে দেখি একটা কদম গাছের নিচে একটা রক্তাক্ত পাখির ছানা তীব্র যন্ত্রণায় আত্মনাদ করে যাচ্ছে। আর তার থেকে আধ হাত ডান দিকে একটা কুচকুচে কালো কাক ঘাড় দুমড়ে পড়ে আছে। সহজেই অনুমেয় গুলতির নিশানা এই কাক দুর্ভাগা। কিছুক্ষণ ডানা ঝাপটে উঠে বসার চেষ্টা করলো আহত কাকটা, পারল না। কয়েক মুহূর্ত পর ঠিক 3 বার কর্কশ শব্দে কা 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 করল কাকটা। সে কি ভয়ানক ডাক! কাকের ডাক এত ভয়াবহ হয় এই প্রথম শুনলাম, যেন কাউকে প্রাণপণে ডাকছে। তারপর খাবি খেতে খেতে মারা গেল। চোখ দুটো স্থির, যেন তাকিয়ে আছে সোজা যদুর দিকে। যদু ততক্ষণে মৃতপ্রায় পক্ষী শাবকটি হাতে তুলে নিয়ে কদম গাছের উপর দিকে খুঁজতে লাগলো। নিশ্চয়ই ওপর থেকে পড়েছে, ওখানেই বাসা হবে হয়তো। কিন্তু না, কোনো বাসা চোখে পড়ল না। কাকটাকে ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলাম। এ কি? কাকটা কারো পোষা নাকি? কপালে মোটা করে লাল তিলক কাটা না? পোষা কাককে কেউ আবার সিঁদুরের তিলক পরায় নাকি? বাঁদিকের বাগান বাড়ির থেকে কেউ যেন আসছে মনে হলো। শুকনো পাতাগুলো কোকিয়ে তাই জানান দিল। ঠিক আমাদের পিছনে এসে থামল সে পদধ্বনি। ঘাড় ঘুরিয়ে দেখি একটা লোক। লোক না বলে অদ্ভুত দর্শন লোক বলাই শ্রেয়। জমকালো আলখাল্লার মতো পোশাক পরিহিত, মাথায় জটা, কপালে সিঁদুরের তিলক কাটা, আর হাতে একটা সাদা ছোট্ট মতো কি যেন নিয়ে এসে দাঁড়িয়েছে। তার চোখ টকটকে লাল, সোজা তাকিয়ে মরা কাকটার দিকে। তারপর তার দৃষ্টি নিক্ষিপ্ত হলো আমাদের উপর। সে দৃষ্টিতে আগুন ঝরে পড়ছে। আমার গলা শুকিয়ে গেল। হঠাৎ লোকটা চোখ বন্ধ করে কি যেন বিড় বিড় করতে লাগলো। সেই ফাঁকে যদু আমার হাত ধরে টান বেঁধে দৌড়াতে শুরু করলো। দৌড় আর দৌড়। একবার পিছনে তাকিয়ে দেখলাম মরা কাকটা এক হাতে তুলে আর এক হাতে সেই সাদা ছোট্ট বস্তুটা নাড়তে নাড়তে তখনও কী সব ভিড় ভিড় করে চলেছে। আর আর আগুন ঝরা দৃষ্টি নিয়ে এই দিকেই তাকিয়ে আছে। কতক্ষণ ছুটেছি মনে নেই। বল খেলার মাঠের এপারে এসে যখন থামলাম তখন আমি কুকুরের মতো জিভ বার করে হাঁপাচ্ছি। পিছন ফিরে দেখলাম আকাশের কোণে তখন লাল আবির ছড়িয়ে দিয়ে দিন বিদায় দিতে শুরু করেছে। আর অন্ধকার গুটি গুটি পায়ে তার ছায়া বিস্তৃত করার আয়োজন শুরু করেছে। যদুর মুখ এই প্রথম দেখলাম থমথমে, সেখানেও আসন্ন আধারের ছায়া। কেন জানি মনে হলো অন্ধকার, খুব অন্ধকার আসতে চলেছে শীঘ্রই আমাদের জীবনে। কদিন পরেই বুঝতে পারলাম আমার আশঙ্কা সত্যি ছিল। সমরের মুখে শুনলাম যদুর খুব জ্বর। ওকে চেনা অবধি আজ স্তক এই ডান পিঠে ছেলেটার কোনোদিন জ্বর হয়নি। আরও বলল খুব ভুল বকছে জ্বরের ঘরে। আমি বললাম কি বলছে? কা কা কা। হঠাৎ করে চোখের সামনে মরা কাকটা আর ওই লোকটার ছবি ভেসে উঠল। আমার খুব ভয় করতে শুরু করলো। আজ 5 দিন হলো যদুর জ্বর পুরোপুরি সারেনি। ডাক্তারের ওষুধ খেয়ে জ্বর কিছুক্ষণের জন্য নামে, কিন্তু সন্ধ্যা গড়ালেই আবার ধুম জ্বর, সাথে প্রবল ভুল বকা। পরশুদিন থেকে আবার নতুন উৎপাত শুরু হয়েছে। ওদের একচালা কাঁচা ঘর, সামনে ছোট্ট দাওয়া, পূব দিকে একটা মাঝারি নারকেল গাছ, আর তার পিছনে আগাছার জঙ্গল। এখন সূর্য অস্ত গেছে, আধার ঘন হয়ে লেপ্টে আছে এখানে। মাঝে মাঝে জোনাকি ঝিলিক মেরে উঠছে।
আর একটু একটু করে ঝিঝি ডাকা শুরু হয়েছে। আজ চাঁদ ওঠেনি। বছরের এই সময়টা রাতগুলো কেমন যেন উদাস হয়ে থাকে। যদুর মা তুলসীতলায় সন্ধ্যা দিয়ে দাওয়ায় একটা লণ্ঠন রেখে দেয়। যদু এখন দাওয়ায় বসে আছে। ওর ছায়াটা দেওয়ালে কেঁপে কেঁপে নাচছে। মা ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হাত জোর করে ইষ্ট দেবতাকে ডাকেন। যদু গুটিসুটি মেরে চুপ করে বসে রইল। কাঁচা দেওয়ালে ওর ছায়াটা নাচছে, ঘন কালো ছায়া। কা কা কর্কশ শব্দে হয়তো খুব কাছে কোথাও কে যেন ডেকে উঠল। যদুর বাবা ছিলিমে টান দিয়ে এক কোণে বসে ঢুলছিল। উনি আটকে ওঠেন। যদু বুকের কাছে হাত দুটো জড়ো করে উপুর হয়ে ঘাড় কাত করে আগাছার জঙ্গলের অন্ধকারের দিকে তাকিয়ে ডেকে উঠল, কা কা কা। হাওয়া বাতাস কিছু নেই, কিন্তু মনে হলো আগাছা আর হোগলার জঙ্গলটা দুলছে, জোনাকিগুলো মিটিমিটি জ্বলছে। কর্কশ শব্দটা থেমে যেতেই একটানা ঝিঝির শব্দ আবার কানে এসে লাগছে। যদুর বাবা ভয় জড়ানো গলায় ডাক দিল, মালতী, শিগগির এদিকে আয়। এখন আর যদুর জ্বর নেই, দুদিন হলো। তবে যদু ভালো নেই। দিনে দিনে ওর অবস্থার অবনতি হচ্ছে। চেহারাটা কঙ্কালসার হয়ে গেছে। বুকের হাড় গোনা যায়। পিঠের দুধারে বড় হাড় দুটো ঠিক যেন ডানার মতো বেরিয়ে আছে। সারা গায়ের রং কালচে মেরে গেছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ওর কপালের মাঝখানটা, সেখানে দিনে দিনে একটা হালকা লম্বা তিলকের মতো দাগ ফুটে উঠেছে, ঠিক যেন লাল তিলকের দাগ। ও সারাদিন চুপ করে বসে থাকে, ঘোলাটে চোখ দিয়ে চেয়ে থাকে বাইরে, যেন বহুদূর তার গন্তব্য। সময় এলে সে যাবে, শুধু সময়ের অপেক্ষা যেন। রাতে ও শোয়ার ঘর থেকে ডানা ঝাপটানোর আওয়াজ শোনা যায়। আরও একটি অদ্ভুত ব্যাপার ঘটছে আজকাল। খেতে দিলে ও হাত দিয়ে নয়, মুখ দিয়ে ঠুকরে ঠুকরে খায়, যেন হাঁস মুরগি পাখির মতো অথবা কাকের মতো। ঘোষেদের পরিত্যক্ত বাগানবাড়িতে এখন আশ্রয় নিয়েছে এক কুখ্যাত তান্ত্রিক। তার গূঢ় সাধনার লক্ষ্য সর্বশক্তিমান হওয়া। দিন রাত এক করে সে নির্মগ্ন থাকে তার সাধনা কার্যে। কুখ্যাত তেলিগুনির নামে কালো জাদুর জগতে পরিচিত সে। যেমন দশাশই চেহারা, তার তেমন কুৎসিত তার মন। সে মনে সবসময় শুধু ক্ষতি, ধ্বংস আর সর্বনাশের কুচিন্তা লালিত হচ্ছে। তার একমাত্র প্রিয় তার পোষ্য এক কুচকুচে কালো কাক। কথিত আছে, তন্ত্র বলে সে তিলকে তাল করতে পারে, পশু পাখিকে মানুষ অথবা মানুষকে পশু পাখি। কিন্তু সেদিন দুপুরে দুই বখাটে ছেলে কেড়ে নিল তার প্রিয় সঙ্গীকে, তার তন্ত্র সাধনার এক পরিণতিকে। তখন থেকেই তেলিগুনিন আরও উন্মাদ হয়ে গেছে, তাই নির্মগ্ন হয়েছে আরও জটিল ও গূঢ় যজ্ঞে। দিন রাত সকাল সন্ধ্যা তার সঙ্গীর বদলে সঙ্গী চাই, আত্মার বদলে আত্মা। তার এক তরতাজা পোষ্য চাই। যদুর মা শুধু দিন রাত কেঁদে যায়। অনেক ডাক্তার ভর্তি করা হলো, কিন্তু কেউ রোগ ধরতে পারল না। ফর্সা ছেলেটার গায়ে রং হয়েছে কয়লার মতো কালো। চেহারা ক্ষয়ে ক্ষয়ে একটা তুপড়ে যাওয়া হাড় সর্বস্ব অবয়বে পরিণত হয়েছে। যেভাবে হাত দুটো বুকের কাছে জড়ো করে উপুর হয়ে ঘাড় কাত করে বসে থাকে, আচমকা দেখলে মনে হবে তুলনায় বড় আকারের একটি পাখি বসে আছে, অথবা বলা ভালো একটা কাক। সেদিন স্কুল থেকে ফেরার পথে আম গাছটা ফাঁকা দেখে চোখের সামনে ভেসে উঠল প্রাণোচ্ছল তরতাজা একটা ছেলে পা দুটো ঝুলিয়ে পেয়ারা চিবুচ্ছে। তার চেনা কণ্ঠস্বর যেন কানে এসে গোত্তা মারল। কিরে, জামরুল পাড়তে যাবি? ভারাক্রান্ত মনে বাড়ি ফিরতে ফিরতে স্থির করলাম কিছু একটা করতে হবে। আজ বিকেলে ঝেড়ে বৃষ্টি হয়েছে, সাথে তুমুল ঝোড়ো হাওয়া। এখানে একটু ঝড় বৃষ্টি হলে কারেন্ট থাকে না। অজ্ঞতা মোমবাতি জ্বালিয়ে পাটিগণিতের বই খুলে বসলাম, সামনে খোলা জানালার দিকে মুখ করে। জানালার ওপারে পুকুর আর ঘন গাছের সারি, আম কাঁঠাল কলা খেজুর গাছের সারি। এখন ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, হাওয়া একদম নেই। একটানা ঝিঝি
আর সাথে ব্যাঙের গ্যাঙর গ্যাং শব্দে মুখরিত হয়ে আছে জমাট বাঁধা অন্ধকার পুকুর পাড়। অঙ্কে মন বসাতে পারছিলাম না, শুধু কিছু আগে দেখে আসা দৃশ্যটা চোখে ভাসছিল। অদ্ভুত, অস্বাভাবিক, মর্মস্পর্শী সেই দৃশ্যটা। স্কুল থেকে ফেরার পথে যদুর বাড়ি গেছিলাম। আসন্ন সন্ধ্যার নরম আলোয় ওর বাবা কাঁধে গামছা দিয়ে বাঁশের খুঁটিতে হেলান দিয়ে বসেছিল। ভিতর ঘরে কাকিমা যদুকে কোলে শুইয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হাত পাখার বাতাস দিচ্ছিল। কাকিমার ফোলার দুটো চোখে অদ্ভুত এক বিষণ্ণতা। একটা কালো কুকড়ে যাওয়া যে শরীরটা ঘোলাটে চোখে না বুঝতে পারা দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়েছিল। সে আমাদের যদু। বিশ্বাস হচ্ছিল না। বারবার সে দৃশ্য মনে পড়ছিল। এমন সময় মনে হলো ঠিক ঘরের ভেতরে যেন কেউ টানা ঝাপটে উঠল। ঘরে পাখি এলো কোথা থেকে? আমাদের বাড়িতে পোষা পাখি নেই, আর আমার এই ঘরটা একদম ভেতরের দিকে। এছাড়া আমি না থাকলে দরজা জানলা সব বন্ধ থাকে। পড়তে বসার আগেই আমি জানালাটা খুললাম, সুতরাং বাইরে থেকে হঠাৎ করে কোনো পাখিটাকি ঢুকে পড়া সম্ভব নয়। মোমবাতি নিয়ে ভালো করে দেখলাম চারিদিক। না, কোথাও কোনো পাখিটাকি নেই। তাহলে আমার চিন্তার মাঝখানে ছেদ পড়ল, কোথাও কিছু না। হুশ করে একটা হাওয়া যেন ঘরের মাঝখান থেকে উঠে আমার গা ঘেঁষে খোলা জানলা দিয়ে বাইরে বেরিয়ে মিলিয়ে গেল। আতঙ্কে চিৎকার করে মায়ের কাছে ছুটে গেলাম। অতঃপর মাকে সে দুপুরের কথা সব খুলে বললাম, কারণ যদুর এই অবস্থার কথা এপাড়ার সবাই জেনে গেছে। মাও সব শুনে মা অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর ছুটে গিয়ে আমাদের ঠাকুর ঘর থেকে বাবা মহাদেবের পায়ের চরণামৃত আমার গায়ে ছিটিয়ে হাতে একটা মাদুলি বেঁধে দিয়ে আঁচলে কি একটা বেঁধে নিয়ে বলল, আমাকে এক্ষুনি যদুর কাছে নিয়ে চ। মায়ের এই রূপ আমি আগে দেখিনি। চোখ মুখ থমথমে, একটা চাপা উদ্বেগ আর ভয়ের ছায়া মায়ের মুখে। সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি দিয়ে সবে মা শাড়ি পাল্টাচ্ছিল। তড়িঘড়ি তা করে নিয়ে আমাদের আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের পায়ের কাছে মাথা ঠুকে হাত জোর করে চোখ বুজে প্রার্থনা করে এবং সঙ্গে সঙ্গে আমার সাথে বেরিয়ে পড়ল। এপাড়ার ঠিক শেষ প্রান্তেই যদুদের ঘর। যেতে যেতে শুনলাম মায়ের অস্ফুট স্বগোক্তি, ছেলেটাকে রক্ষা করো বাবা, রক্ষা করো। বাইরে তখন বৃষ্টি থেমে গিয়ে হালকা ধূসর রঙা টুকরো টুকরো আকাশ মেঘের আড়াল থেকে উঁকি মারছে। চাঁদ এখনও ওঠেনি, তারার ছিটে ফোটাও নেই, বাতাসও বইছে না। কেমন একটা চাপা গুমোট ভাবে চুপ হয়ে আছে এই পৃথিবী, যেন খুব শীঘ্রই ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে। যদুদের ঘরের বেশ দূর থেকেই একটা বুক ফাটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আমি আর আমার মা হন্তদন্ত হয়ে এগিয়ে গেলাম। পিদিম জ্বলা আলো আধারের ঘরে প্রায় অচৈতন্য যদুকে বুকে আগলে কাকিমা পাগলের মতো কাঁদছে। কাকু একধারে বসে কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ঘরের সামনে কিছু লোকের ভিড় জমেছে। তাদের পাশ কাটিয়ে যেতে গিয়ে টুকরো টুকরো কিছু কথা কানে এলো। ছেলেটা আর বাঁচবে নি গো, কোন এক গুণিনের নজর পড়েছে, নিয়েই ছাড়বে। ছেলেটাও কম দোষী নাকি? দিন নেই রাত নেই বনে বাদারে চড়ে বেড়ায়, চালিয়ে মারলে। আমরা দ্রুত ওদের পাশ কাটিয়ে যদুদের ঘরে ঢুকলাম। মা তাড়াতাড়ি আঁচলের তলায় ঢাকা দেওয়া একটা ছোট্ট কলস থেকে যদুর চোখের মুখে ঠাকুর ঘরের জলের ছিটা দিল। তারপর একটা মাদুলি ওর হাতে বেঁধে দিয়ে কাকিমাকে বলল, মালতীদি, ওকে বাবার এই চরণামিত্র একটু খাইয়ে দে দেখি, আমি এক্ষুনি আসছি। যদু এখন উঠে বসে আছে। আমি ওর পাশে বসে, মা কোথায় একটা গেছে, কাকিমাকে বলে গেছে। কাকিমা আর কাকু সব লোকজনদের সরিয়ে দিয়েছে এবং কি একটা কাজে যেন ব্যস্ত হয়ে পড়েছে। আমি পাশে বসে যদুকে দেখছিলাম। ওর ছায়াটা দেওয়ালে কেঁপে কেঁপে নাচছে। ওর দৃষ্টি উল্টো দিকে দেওয়ালে স্থির। এই যা, পালা যা। যদু দেওয়ালের দিকে তাকিয়ে কাকে যেন বলছে। আমি তাকালাম।
সেদিকে কিছুই নেই, তবে কেমন একটা পোটকা গন্ধ আমার নাকে লাগলো। আর আমারও মনে হলো কেউ যেন একটা ওখানে দাঁড়িয়ে আছে। অন্ধকারের একটা ঘন অবয়ব, একটা ক্ষীণ হাওয়ার ঝাপটা যেন আমাদের কাছে আসতে চাইছে, কিন্তু পারছে না। খেয়াল হলো আমাদের দুজনের হাতে বাঁধা মাদুলির কথা। মনে পড়ল মা আসার সময় মাদুলি দেখিয়ে বলেছিল, চিন্তা করিস না, কেউ তোদের ধারে কাছেও আসতে পারবে না। একসময় দেখলাম প্রবল আক্রোশে শেষবারের মতো একটা দমকা হাওয়া আমাদের দুজনের খুব কাছ থেকে ঘুরে দাওয়া দিয়ে বাইরে বেরিয়ে গেল। যদিও ছুপ করে মাটিতে পাতা মাদুরে শুয়ে পড়ল। রাত এখন 9-10টা হবে হয়তো। আকাশটা পরিষ্কার লাগছে আগের তুলনায়। এক কোণে ঘোলাটে চাঁদ উঠেছে, একটা দুটো তারাও। কাকিমা এক ফাঁকে একটু দুধ মুড়ি যদুকে নিজ হাতে খাইয়ে দিল, তারপর ওকে ভালো করে শুইয়ে দিল। ছেলেটা এখন একটু আরামে ঘুমাচ্ছে, হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে, মানুষের মতো ঘুমাচ্ছে। কিছুক্ষণ পরেই মা এলো, ঘরের চারদিকে কি যেন ছড়িয়ে দিল। কাকিমাকে বলল, ঘর বাঁধা হয়েছে, ভয় পাসনি, কাল বিকেলে এর ব্যবস্থা হবে। নে এবার খেয়ে দে, শুয়ে পড়, তোর যদুর কিচ্ছু হবে না। কাকিমা ছলছল চোখে মায়ের হাত দুটো চেপে ফুঁপিয়ে উঠল। মা মাথায় হাত বুলিয়ে দিল, তারপর মা আমার হাত ধরে বাড়ির দিকে এগিয়ে চলল। বাড়ি ফিরে আমার মা কি যেন বাড়ির চারিদিকে ছড়িয়ে দিয়ে বেঁধে দিল। সকালে আকাশ বেশ ঝকঝকে। ঝড় বৃষ্টির পর সব আধার কেটে গিয়ে পৃথিবী নতুন রূপে সেজে উঠেছে। কেমন একটা ভালো লাগা আবেশ লেপ্টে আছে সকালটাকে। মাকে জিজ্ঞেস করেছিলাম, রাতে কোথায় গেছিলে তখন? মা বলল, মাইতি পাড়ায়। ভোলা কাকুকে মনে আছে? বড় শিব মন্দিরের পুরোহিত ভোলা কাকু? হ্যাঁ, আজ বিকেলে আসবে। ওই জদ্দাল গুনিনের বারবারন্ত ছাড়াচ্ছি। মায়ের চোখ থেকে তখন আগুন ঝরে পড়ছে। দুপুরে একবার যদুকে দেখে এসেছি, কাকিমা বলল বসে ভাত খেয়েছে আজ। দেখেও আগের থেকে ভালো মনে হলো। তবে মা বলেছে বিপদ এখনো কাটেনি, একটা ব্যবস্থা করতেই হবে, আর আজ বিকেলেই সেই ব্যবস্থা হবে। আমি উদ্গ্রীব হয়ে অপেক্ষা করতে লাগলাম বিকালের জন্য। বিকেলে আমরা যদুদের ঘরে এলাম। দাওয়ার সামনে একটু খোলা জায়গা মতো আছে, সেখানে যজ্ঞের আয়োজন করা হয়েছে। ভোলা কাকু নির্দিষ্ট মনে সাত সরঞ্জাম গোছাচ্ছে। বাইরের কাউকে আসতে দেওয়া হয়নি। ওরা তিনজন ছাড়া আমি আর মা রয়েছি অকুস্থলে, আর অবশ্যই ভোলা কাকু। প্রস্তুতি পর্ব শেষে যজ্ঞ শুরু হলো। সেদিনের কথা মনে পড়লে এখনো আমার গা কেঁপে ওঠে। যা দেখলাম তাও সম্ভব, এরকমও হয়। যজ্ঞের আগুন যখন লক লক করে আকাশ ছুতে চাইছে, ভোলা কাকু কুশ আসনে বসে রুদ্রাক্ষের মালা এক হাতে স্পর্শ করে দৈবমন্ত্র উচ্চারণ করতে করতে তাতে ফুল আর বিভিন্ন রকম উপাদান আহুতি দিতে দিতে বলল, ওকে নিয়ে আয়। কাকিমা যদুকে টানতে টানতে ঘর থেকে নিয়ে এলো। ও ভীত সন্ত্রস্ত চোখে আগুনের দিকে তাকিয়ে শুধু পিছিয়ে যেতে চাইছে। মুখ থেকে কেমন অদ্ভুত একটা শব্দ করছে, চোখে তার রাজ্যের ভয়। কাকু আর কাকিমা জোর করে ওকে যজ্ঞের সামনে বসিয়ে দিল। দুজন দুহাত ধরে বসে রইল, আর শুরু হলো ভোলা কাকুর উত্তম মন্ত্র উচ্চারণ, আর সাথে নানা রকম জিনিসের নিক্ষিপ্ত হওয়া। ভোলা কাকুর দীপ্ত কণ্ঠে উদ্দাত্ত স্বরে এই দৈব মন্ত্রোচ্চারণে আকাশ বাতাস গম গম করছে। প্রায় আধ ঘন্টা ধরে চলল এরকম। আর এই আধ ঘন্টা যদু যেন কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। পালিয়ে যেতে পারলে যেন বাঁচে। ওর গায়ে তখন অমানসিক জোর, গলা থেকে বেরিয়ে আসছে অদ্ভুত এক ঘর ঘর শব্দ। আমি আর মাও শেষ পর্যন্ত ওকে চেপে ধরলাম। চারপাশে অন্ধকার তখন ঘন হয়ে এসেছে। মাথার উপর নীলাকাশ থেকে ফুটকি ফুটকি তারা চেয়ে চেয়ে এই কর্মকাণ্ড যেন দেখছে। চারপাশের হাওয়া যেন নিঃশ্বাস বন্ধ করে থম মেরে আছে। কি হয় কি হয়। হঠাৎ একটা অবিশ্বাস্য কাণ্ড ঘটল। তেজস্বী কণ্ঠে রাগত স্বরে ভোলা কাকুর যদুর চুলের মুঠি ধরে আরেক হাতে কপালের মাঝখানে চন্দনের মন্ত্রপুত্র তিলক কেটে দিয়ে বলল, দূর হয়ে যা এখান থেকে, যা, এক্ষুনি যা।
আর কোনো দিন যেন এই তল্লাটে না দেখি। যাওয়ার সময় প্রমাণ দিয়ে যা। ভোলা কাকু থামলেন, ইশারায় আমাদের বললেন ওকে ছেড়ে দিতে। যদু তখন অচেতন হয়ে ঘাড় কাত করে বসে আছে। আমরা ওকে ছেড়ে দিয়ে সরে দাঁড়াতেই যদু বসে থাকা অবস্থায় হঠাৎ মাটি ছেড়ে প্রায় 1 হাত উপরে উঠে গেল, শূন্যে ভেসে গেল এবং ছিটকে নিচে পড়ে গেল। আর হুস করে একটা ঝোড়ো হাওয়ার মতো ঘন অন্ধকার ছায়া ও শরীর ফুঁড়ে বেরিয়ে পিছনের দিকের অন্ধকারে মিলিয়ে গেল। হঠাৎ করে কানে এলো ডানা ঝটপটানির শব্দ, আর সাথে কর্কশ কা কা ধ্বনি। অপসীয়মান ক্ষীণ থেকে ক্ষীণ হতে হতে যা পিছনের দিকের জঙ্গলে যেখানে হাওয়াটা ছুটে গেল সেখানে মিলিয়ে গেল, এবং তার সাথে সাথেই পাশের আম গাছের একটা মোটা ডাল মটাস করে ভেঙে পড়ে গেল। অথচ হাওয়া বাতাস কিছুই নেই। যা, ওকে ঘরে নিয়ে যা, আর এটা ওর কোমরে বেঁধে দিস। দেবাদিদেব মহাদেবের স্থান যেখানে, সেখানে কোনো গুণীন বেটা কিচ্ছু করতে পারবে না। আকাশে দেখলাম একটা ফুটফুটে চাঁদ উঠেছে। 2 সপ্তাহ হয়ে গেছে। যদু এখন অনেকটা সুস্থ, তবে স্বাস্থ্য এখনো ভাঙা। গায়ের সেই কালচে ভাবটা আর নেই। কপালের মাঝখানে হঠাৎ ফুটে ওঠা লালচে দাগটাও নেই। আর 5টা সাধারণ স্বাভাবিক ছেলের মতোই ও খায় দায় উঠে বসে। ওর মুখে আবার আগের মতো উজ্জ্বল হাসির ঝিলিক দেখতে বড় ভালো লাগছিল আমার। সেদিন হাতে ফল নিয়ে ওর ঘরে যেতে ও আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল রে আমার? বললাম, তোর কিছু মনে নেই? ও বলল, না, শুধু মনে আছে যেদিন তোর সাথে জামরুল পাড়তে গেলাম সেদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো ঘরে কি একটা আছে, আমার দিকে তাকিয়ে আছে। তারপর ছায়ার মতো কি একটা এক দমকা বাতাসে আমার উপর আছড়ে পড়ল। তারপর আর কিছুই মনে নেই। আর এই সেদিন রাতে তোরা আমায় যখন আমার চৌকির পাশে বসে দুধ মুড়ি খাওয়ালি, সেটা মনে আছে। গা হাত পা কি ব্যথা, তবে খুব হালকা আর ভালো লাগছিল, যেন এই জ্বর থেকে উঠলাম। ব্যাস, এর মাঝের আর কিচ্ছু মনে নেই। আমি বললাম, আর কিচ্ছু মনে রাখতে হবে না, আমাকে মনে রাখবি তো? যদু শশব্যস্ত হয়ে আমার হাতে হাত রাখল, জিভ কেটে বলল, ইস, কি বলিস? তুই তো আমার সব থেকে ভালো বন্ধু। দাঁড়া, একটু ভালো হই, তোর জন্য জামরুল পাড়তে যাব। আজ 22 বছর হয়ে গেছে। যদুর হাতে আর জামরুল খাওয়া হয়নি। ওই ঘটনার কয়েক মাস পর ওরা পাড়া ছেড়ে চলে যায়। আমি তখন মামার বাড়ি বেড়াতে গেছিলাম। ফিরে এসে শুনি ওরা চলে গেছে। তার কিছুদিন পর আরেকটা খবর পেলাম, ঘোষেদের পরিত্যক্ত বাড়িটা এক রাতে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তাতে নাকি একটা লোক চাপা পড়ে মারা যায়। কালো আলখাল্লার মতো পোশাক পরিহিত একটা দশাশই লোক। জানি না যদু আজ কোথায় আছে, কেমন আছে। শুধু তোর কাছে একটাই আবদার যদু, এই 22 বছর পরেও আর একবার ফিরে আসিস। আরেকবার না হয় প্রশ্নটা করিস, কিরে, জামরুল পাড়তে যাবি? আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।